রাত পোহালেই জাকসুতে ভোট অপেক্ষায় প্রায় 12,000 শিক্ষার্থী। মেয়েদের কেন্দ্রে নারী রিপোর্টার পাঠানোর আহ্বান কমিশনের। ডাকসুতে ভিপি জিএস সহ নিরঙ্কুশ জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজির গড়ল ছাত্র শিবির। স্বপ্নের ক্যাম্পাস তৈরির আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। আমানতের যে প্র্যাকটিস, সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ ঘটনার মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। ত্রুটিপূর্ণ জয় আখ্যা দিয়ে অভিনন্দন বিএনপি নেতাদের। প্রভাব পড়বে না সংসদ নির্বাচনে বলছেন রাজনীতিকরা। পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনা এবং শেখ রেহানার 44 লাখ টাকার এফডিআর মিলেছে নগদ 12 লাখ। জব্দ করা হলো লকার। 2 দিনের তাণ্ডবের পর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল। ধ্বংসস্তূপ সরাচ্ছে তরুণরা। বিপ্লব বেহাত হওয়ার অভিযোগ। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে দাপট ভারতের। আসরে ভালো ফল পেতে ফিনিশিংয়ে জাকিরের সাথে টাইগারদের টনিক হতে পারে নাসুম ফিজের বোলিং। দীর্ঘ 33 বছর পর নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে। রাত পোহালেই এই ভোটাভুটি হতে যাচ্ছে। অধীর অপেক্ষায় প্রার্থী আর ভোটাররা। ব্যালট পেপার, বাক্স সহ ভোটের উপকরণ গোছাতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ভোটের দিন কড়া নিরাপত্তা রাখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। জাকসু নির্বাচনে প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষা। উৎসব মুখর ক্যাম্পাস, প্রস্তুত নির্বাচন কমিশনও। নির্বাচনে ভিপি পদে 10 জন থাকলেও প্রার্থিতা নিয়ে জটিলতায় অমর্ত্য রায়। 9 জিএসের মধ্যে প্রচারণার শেষ দিনে নাম প্রত্যাহার করে নেন সৈয়দা অনন্যা ফারিয়া। এজিএস পুরুষ পদে 10 আর নারী পদে লড়ছেন 6 জন। এছাড়া বাকি 21টি পদে রয়েছে একাধিক প্রার্থী। যে কোনো ধরনের বহিরাগত ব্যক্তি অবস্থান করতে পারবে না ক্যাম্পাসে। বাস্তবসম্মত ইশতেহার দিচ্ছেন এবং আমরা অনেককে ব্যক্তিগতভাবে চিনি, তারা কতটুকু করতে পারবেন এইটা বিবেচনা নিয়ে আমরা নেতা নির্বাচন। আমি বাছাই করার ক্ষেত্রে আমি ব্যক্তিকে প্রাধান্য দিব, কোন প্যানেল থেকে দাঁড়িয়েছে সেটা না। সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে এবং আমাদের বিভিন্ন সমস্যাগুলো ওনারা শুনবে, আমরা যাতে ওনাদের অ্যাপ্রোচ করতে পারি। বিশ্ববিদ্যালয়ের 21 আবাসিক হলের প্রতিটিতেই থাকছে ভোট কেন্দ্র। এর মধ্যে 11টি ছাত্র ও 10টিতে ভোট দেবেন ছাত্রীরা। মোট বুথের সংখ্যা 224টি। পোলিং অফিসার ও সহকারী মিলিয়ে থাকবেন 134 জন। এখানে এই যে মনিটরগুলো আছে, এই মনিটরে আমরা আশা করছি যে এখানে বসেই 21টি হলের যে ভোট কেন্দ্র আছে সেটা আমরা দেখতে পাবো। এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। ভোটের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন অন্তত 1200 পুলিশ। থাকবে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও। বিশ্ববিদ্যালয়ের 12টি গেটেই থাকবে বাড়তি নিরাপত্তা। পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে হবে ভোট গণনা। ছাত্রী ভোট কেন্দ্রগুলোতে নারী গণমাধ্যম কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। 32-33 বছর পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে কোনো প্রকার অপশক্তি নির্বাচনী আমাদের শিক্ষার্থীদের যে ভোটাধিকার আছে সেই ভোটাধিকারে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটায়, সেই জন্য নির্বাচন কমিশন সেই অ্যাক্টিভিটিসগুলো সুসম্পন্ন করার জন্য বদ্ধপরিকর। ইউনিফর্মধারী পুলিশ এখানে কাজ করবে, তার পাশাপাশি আমাদের সাদা পোশাকে পুলিশ এখানে কাজ করছে, আমাদের ডিবি পুলিশ এখানে কাজ করছে। আশা করছি যে আগামীকাল যে নিরাপত্তার যে ইস্যুগুলো রয়েছে 100% নিরাপত্তার মধ্য দিয়েই আগামীকাল যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ 33 বছর পর 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করবেন প্রায় 12,000 শিক্ষার্থী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। জাকসু নির্বাচন ঘিরে আরও জানতে যাচ্ছি তার কাছে। নিপু, খুব বেশি সময় তো আর বাকি নেই, রাত পোহালেই ভোট। কি অবস্থা? কেন্দ্রগুলোয় ব্যালট পৌঁছানো শুরু হয়েছে কিনা? সবশেষ আপডেটগুলো একটু জানাবেন।
ফয়সাল, আসলে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের কাছ থেকে এসেছি, সেখানে কোশ্চেন করেছিলাম যে এখন পর্যন্ত ব্যালট পৌঁছেছে কিনা। তারা যেটা আমাদেরকে জানালেন যে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পৌঁছবে সকালে, নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পৌঁছাবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম যে ব্যালটটি ছাপা হয়েছে কোথা থেকে, বা ব্যালটগুলো কখন নাগাদ কোথায় থেকে ব্যালট হবে, সরাসরি প্রেস থেকে আসবে নাকি নির্বাচন অফিস থেকে যাবে, সেটাও তিনি বলেছেন যে আসলে এটি গোপনীয় বিষয়, এটি তারা বলছে না। তারা বলছেন যে নির্ধারিত সময়ের ভিতরেই ব্যালটগুলো পৌঁছে যাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাত পোহালে যেমনটি বলছিলেন যে রাত পোহালেই 33 বছর ধরে নানা সংগ্রাম আন্দোলনের পর কিন্তু এই জাকসু নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে বেশ নিরাপত্তার ব্যাপারটি জোরদার করেছে। এই জোরদারের ভিতরে আমরা দেখেছি কিছুক্ষণ আগেও আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের যে মিটিং সেটি হয়েছে। আমরা এরপরেই পুলিশ অতিরিক্ত পুলিশ সুপারের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে কি সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে দায়িত্ব পালন করবেন। তিনি যেটি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে তাদের যে একটি বিষয় ছিল যে 1000 থেকে 1200, সেটি কিন্তু বাড়িয়ে প্রায় 1500 থেকে 2000 এমনটি তারা বলছেন যে আইন শৃঙ্খলা মাঠে কাজ করবে পোশাকে, এবং সাদা পোশাকেও কিন্তু মাঠে থাকবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো সবকিছু মিলিয়ে প্রস্তুতির কথা যদি বলতে চাই, একেবারে পুরোপুরি প্রস্তুত। যে বুথগুলো রয়েছে, যে কেন্দ্রগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানিয়েছেন। ফয়সাল, নিপু, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন কালকের জাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর। ডাকসুতে জয় বা পরাজয় কিছু নেই, এখানে জুলাই প্রজন্ম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে। আনুষ্ঠানিক ফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। এ সময় নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, কোনো বিজয় মিছিল করবে না ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বিজয়ীদের। দিনভর নির্বাচন আর রাতভর ভোট গণনার পর সকাল 8:45টার দিকে জানানো হয় ডাকসু নির্বাচনের ফলাফল। আর সেই ফল ঘোষণার পরই বাদ ভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়ে শিবির সমর্থিত প্যানেল। সিনেট ভবন অডিটোরিয়াম তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হর্ষধ্বনিতে মুখর। প্রত্যেক ডাকসু প্রার্থীর প্রাপ্ত ভোটের পরিমাণ জানানো শেষে ভবনের বাইরে সাংবাদিকদের নিজের প্রতিক্রিয়ার ব্যাপারে জানান বিজয়ীরা। ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি সাদিক কায়েম বক্তব্যের শুরুতেই 71-এর মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানের শহীদ সবাইকে স্মরণ করেন। এই বিজয়কে আমানত উল্লেখ করে তার যে কোনো মূল্যে রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। বলেন, ডাকসু ভিপি নয়, নিজেকে পরিচয় দিতে চান সবার ভাই হিসেবে। ক্যাম্পাস ও দেশকে সবার সাথে কাঁধে কাঁধ এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন। যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব, এবং আমাদের প্রতিজ্ঞা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে পরিণত করব, এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব। সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের, সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা, সেটা আমরা দিতে চাই। নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, এই বিজয় আল্লাহর তরফ থেকে আমানতদারির পরীক্ষা। কোনো ভুল কিছু করি মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল শুধরে দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাঠগড়ায় দাঁড় করান। আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না। এটা শুধুমাত্র আল্লাহর কাছে শুকরিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস, সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ ঘটানোর মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। জানান, দেশের সব ছাত্র শিবিরের শাখা দোয়া মাহফিল ও জুলাই আহতদের সাথে সাক্ষাতের মাধ্যমে বিজয় উদযাপন করবে। বলেন, এখন ইশতেহার বাস্তবায়নই মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন, তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কনসাস এবং তারা যোগ্য প্রার্থীকে খুঁজে নিতে পেরেছে বলে আমি মনে করছি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এর আগে বুধবার সকাল 8:30টার পর ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে দেখা যায় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থীর তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি ভোট পেয়েছে ছাত্র শিবির প্যানেলের ভিপি জিএস এজিএস। ডাকসুর ইতিহাসে প্রথম শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করল। মঙ্গলবার সকাল 8:30টা ভোট গণনা শুরু হওয়ার 16 ঘন্টারও বেশি সময় পর শুরু হয় ডাকসুর আনুষ্ঠানিক ফল ঘোষণা। মোহাম্মদ আবিদুল ইসলাম খান
সহসভাপতি প্রাপ্ত ভোট ৫,৭০৮। বাইশ মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি প্রাপ্ত ভোট ১৪,০০০। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সব প্রার্থীর ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে দেখা যায় সাহিত্য, সমাজসেবা, গবেষণা সম্পাদক ছাড়া শিবিরের পুরো প্যানেল জয়ী হয়েছে। ভিপি পদে সাদিক কায়েম ভোট পেয়েছেন ১৪,০৪২টি, আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান ভোট পেয়েছেন ৫,৭০৮টি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩,৮৮৩, উমামা ফাতেমা ৩,৩৮৯ এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদেরের ভোট ১,১০৩। বাংলাদেশ যখন যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশকে উদ্ধার করে। তারাই সেই সুযোগটা আবার আমাদের জন্য এই সুযোগটা আবার এনে দিয়েছে। জিএস পদেও জয়ী হয়েছে শিবিরের SM ফরহাদ, ভোট পেয়েছেন ১০,৭৯৪টি, আর ছাত্রদলের শেখ তানভীর বাড়ি হামিম ৫,২৮৩, প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘমল্লার বসু পেয়েছেন ৪,৯৪৯ ভোট। এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবুল বাকের মজুমদার পেয়েছেন ২,১৩১ ভোট। এজিএস পদে ছাত্র শিবিরের মহিউদ্দিন খান পেয়েছেন ১১,৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট। ডাকসু ভোটকে মডেল দাবি করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় ডাকসু ভোটকে ফলো করতে পারে। আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা দরকার হবে না, এবং সেটা ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে, এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো একটা মডেল সেট করে দিয়েছে। একটা গণতান্ত্রিক পদ্ধতি, আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। আমি ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এদিকে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ডাকসুর ভোট। এরপর শুরু হয় গণনা। কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকেন হাজারো শিক্ষার্থী ও প্রার্থীরা। গণনা চলে কয়েক ঘন্টা। এর মধ্যে নানা গুজব গুঞ্জনে বাড়ে উত্তেজনা। পরে ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কারচুপির অভিযোগ তুলে ফেসবুক পোস্টের মাধ্যমে ফলাফল প্রত্যাখ্যান করেন। ডাকসু বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও। ডাকসুর ৩৮তম এই নির্বাচনে ভোটার ছিল ৩৯,৮৭৪ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি মিলিয়ে ৪১ পদে ভোট নেওয়া হয় ৮ কেন্দ্রে। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে কিছুটা ত্রুটি বিচ্যুতির অভিযোগ তুললেও বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে বিএনপি। এ নিয়ে এক প্রতিক্রিয়ায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচনে ডাকসু তেমন কোনো প্রভাব ফেলবে না। আরেক অনুষ্ঠানে বিএনপির নেতা মির্জা আব্বাস অভিযোগ করেন, জামায়াত শিবির গোপনে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ডাকসু নির্বাচনের ফলাফল বাগিয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসলেও গুরুত্ব পায় ডাকসু নির্বাচন। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এটাই গণতন্ত্রের রীতি। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে। আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নামে এই ব্যানারের কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি না? তো পত্রিকা বিভিন্ন মিডিয়াতে এভাবে আসছে কেন? প্রশ্ন সেখানে। জাতীয় নির্বাচনে ডাকসুর এই ফলাফল তেমন কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি। যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তারা বৃহৎ কোনো রাজনীতির মূল দলের ছাত্র সংগঠন না হলে জাতীয় রাজনীতিতে তারা আসতেই পারে না। কারণ আমরা নেব না, এখনো ডাকসুতে ভিপিজিএস হয়েছে অনেক নেতা
জাতীয় রাজনীতিতে আছেন, কেউ বা হারিয়ে গিয়েছেন। ফ্যাসিবাদ তৈরি করে এমন ছাত্র রাজনীতি কেউ চায় না বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। বিকেলে চট্টগ্রামের সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করেন জামাত শিবির গোপনে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ডাকসু নির্বাচনের ফলাফল বাগিয়েছে। কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালের মতো, আবার ছাত্রলীগের ভোট, এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে, অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামাত ইসলামের। ডাকসুর মতো জাতীয় নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিএনপির হাতেই সারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আবারও ডাকসু নির্বাচন প্রসঙ্গ। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের পরিবেশ নিয়ে সমস্ত শঙ্কা দূর হয়েছে। তবে এর প্রভাব জাতীয় নির্বাচনেও একই গোষ্ঠী জয়ী হবে এমনটি মনে করেন না নেতারা। রাজনৈতিক নেতৃত্ব মনে করে ডাকসুতে মুখোমুখি হওয়া তথ্য প্রযুক্তি সহ নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জাতীয় রাজনীতিতেও। ডাকসুকে সতর্কবার্তা হিসেবে দেখছেন নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন, যে নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল। ক্যাম্পাসের নির্দিষ্ট গণ্ডির বাইরে এই নির্বাচনের প্রভাব কতটা? জাতীয় নির্বাচন সামনে রেখে ডাকসু নিয়ে নিম্নবিত্তের মানুষের আছে মিশ্র প্রতিক্রিয়া। এই যে কালকে একটা নির্বাচন হচ্ছে, সেটা নিয়ে আপনার কোনো ধারণা আছে? জি না, আমার কোনো ধারণা নাই। নির্বাচন হয়েছে কি না হয়েছে এটা আমি বুঝতে পারিনি। ওই পেপার পড়িস, আমি ডাকসুর মানেই বুঝি না ডাকসুটা কি জিনিস। যার যেখানে যাকে ভালো লাগবে তাকেই মানুষ ভোট দেবে, আর এইটা মনে হচ্ছে না যে এককভাবে কেউ ভোট পাবে। 1989 সালে ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া তৎকালীন জাসদ ছাত্রলীগের এই সদস্য মনে করেন জাতীয় নির্বাচন আয়োজনে ইতিবাচক প্রভাব ফেলবে ডাকসু নির্বাচন। প্রথমত প্রভাব হচ্ছে নির্বাচন করা সম্ভব। এত রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে যে অবস্থা, অনেকেই ভাবছে নির্বাচন করার পরিবেশ আছে কিনা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়, জাতীয় নির্বাচন, সেটা যে সম্ভব, এটা একটা আত্মবিশ্বাস হবে। ডাকসু নির্বাচনকে গোটা বাংলাদেশের রাজনীতির সাথে এক করে দেখার সুযোগ নেই বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। হাসিনার 15 বছরের যে শাসন, সেই শাসনে আসলে এই ধরনের একটা দক্ষিণ পন্থার উত্থানের একটা জমিনটা তৈরি হয়েছিল। আর গত 1 বছর অন্তর্বর্তী সরকারের আমলে এই জমিনে বলতে পারেন নানাভাবে এখানে পানি ঢালা হয়েছে। তার একটা সমষ্টিক যদি বলেন ফলাফল হচ্ছে এবারকার এই নির্বাচনের যে ফলাফল। সুতরাং মানে এটাকেই সব কিছু বিবেচনা করবার কোনো সুযোগ, কোনো অবকাশ নেই। যারা ডাকসুতে জয়লাভ করলো তারা কি পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করতে পারে কিনা, এইভাবে সরল সোজা জবাব দেওয়াটা কিন্তু সম্ভব না। কারণ এটা কিন্তু খুব একটা হয়নি। জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন ডাকসু নির্বাচনে সবগুলোই জাসদ সমর্থিত ছাত্রলীগ বা বাসদ সমর্থিত ছাত্রলীগ জয়লাভ করেছে, কিন্তু এর পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে তেমন কোনো ছাপই পড়েনি। প্রেক্ষাপট ভিন্ন। সামাজিক মাধ্যমে গুজব, অপপ্রচার কিংবা তথ্য প্রযুক্তির ব্যবহার আসন্ন জাতীয় নির্বাচনকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে ডাকসু নির্বাচন থেকে সেই শিক্ষা নেয়ারও আহ্বান দলগুলোর। এআই প্রযুক্তি ব্যবহার করে দিনকে রাত আর রাতকে দিন করবার যে তৎপরতা, এগুলো তো ভোটের ক্ষেত্রেও একটা বড় ধরনের বিষয়। যারা চিন্তা করেন, সংগঠন করেন, বহু বছর কাজ করেছেন, তাদের ভোটের মধ্যে কিন্তু বিশাল বিভাজন। যখন ভাগ বিভক্তি হয় তখন কেবলমাত্র ভোট ভাগ হয় না, সাধারণ যে ফ্লোটিং ভোট, তখন সেটাও কিন্তু তখন আর তাদের পক্ষে থাকে না। মুক্তিযুদ্ধকে খোঁচা মারার চেষ্টা করেন, তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন, তারা কিন্তু দ্রুতই মানে সর্বাত্মক বিরোধিতার সম্মুখীন হবে। কোনটা এআই দ্বারা তৈরি করা একটা ভুয়া সংবাদ, কোনটা সত্যিকারের সোর্স, কোনটা নকল সোর্স, এই অভিজ্ঞতাটা আরও বাড়বে। বিস্তৃত পরিসরে ডাকসুর ফলাফলের প্রভাব অস্বীকার করলেও দলগুলোকে পুরনো ধারার রাজনীতি পর্যালোচনার আহ্বানও জানান নেতারা। ওয়েক আপ কল হিসাবে এটাকে নিশ্চয়ই বিবেচনা করার প্রশ্ন আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশে এবার সময় হলো একটা বিরতির। আমাদের সাথেই থাকুন, একটু পরে ফিরছি।
পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকার জব্দ করেছে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল। পূবালী ব্যাংক মতিঝিল শাখায় রয়েছে লকার। বাংলাদেশ ব্যাংক বলছে জব্দ করা লকার খোলার বিষয়ে ব্যাংক কোম্পানি আইনে স্পষ্ট কিছু বলা নেই, তবে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তার সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই অংশ হিসেবে শেখ হাসিনার নামে মিলল ব্যাংকের একটি লকার। অভিযানে নেমে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় লকারের সন্ধান পাই রাজস্ব গোয়েন্দারা। তবে জব্দ করা লকারটি খোলা হয়নি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। গোয়েন্দাদের কাজ তো গোয়েন্দারাই করে, এটা তো গোয়েন্দাগিরির মতোই, এটা তো আর ওপেন হয় না। এমন ব্যাপারটা এমন যে ইভেন আমার নলেজও থাকে না, গোয়েন্দাদের কাজই এমন। এটা আয়কর আইন অনুযায়ী, আমাদের যে প্রচলিত আইন আছে আইন অনুযায়ী হবে। বাংলাদেশ ব্যাংক বলছে মৃত ব্যক্তির লকার খোলার নীতিমালা থাকলেও জব্দ করা লকার খোলার বিষয়ে ব্যাংক কোম্পানি আইনে কিছু বলা নেই। জব্দকারী সংস্থাকে নিজস্ব আইন অনুসরণ করেই তা খুলতে হবে। যার নামে যে লকারটা করা হচ্ছে উনি যদি অনুপস্থিত থাকেন, অর্থাৎ উনি দেশে বা দেশের বাইরে থাকেন, সেই অবস্থায় এটা ভাঙার কোনো সুযোগ নেই। এটা ব্যাংক কোম্পানি ওই ম্যাজিস্ট্রেট এনে এই প্রক্রিয়া আনতে পারবে না। যেটা করতে হয়, যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই লকারটা, তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন, এবং যদি এটা না হয়ে থাকে তাহলে আদালতের নির্দেশে এই ধরনের এইটার খোলার ব্যবস্থা গ্রহণ করা যায়। শুধু লকারই নয়, পূবালী ব্যাংকে শেখ হাসিনার একক নামে 12 লাখ টাকা এবং যৌথ নামে 44 লাখ টাকার দুটি এফডিআর এর তথ্য পেয়েছে এনবিআর এর গোয়েন্দা সেল। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নজর দেব নেপালে। 2 দিনের বিক্ষোভ, ভয়াবহ সহিংসতা, রাজনৈতিক অস্থিরতার পর এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপালের পরিস্থিতি। তবে রাজধানী কাঠমান্ডুর বাইরে কয়েক জায়গায় আজও বিক্ষিপ্তভাবে লুটপাট, বিক্ষোভ, অগ্নিসংযোগ হয়েছে। সহিংসতার দায়ে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। কারাগার থেকে পালানো কয়েকশো বন্দীকে আটক করা হয়েছে। আবার অন্তর্বর্তী সরকার গঠনের চেষ্টা করছেন সেনাপ্রধান। উদ্যোগ নিয়েছেন জেএনজি প্রতিনিধিদের সাথে আলোচনার। একদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। থমথমে পরিস্থিতি রাজধানী কাঠমান্ডু সহ অন্যান্য শহরে। দেশজুড়ে বিভিন্ন স্থানে বহাল কারফিউ, যা অব্যাহত থাকবে বৃহস্পতিবার ভোর পর্যন্ত। জেএনজিদের দাবি, অনুপ্রবেশকারীরা আন্দোলনে ঢুকে চালিয়েছে ধ্বংসযজ্ঞ। রাজনীতিবিদদের সীমাহীন দুর্নীতি আর স্বজনপ্রীতির অভিযোগে একদিন আগেও যে তরুণরা স্লোগানে উত্তাল করেছিল রাজপথ, তারাই এখন নেমে পড়েছে দেশ সংস্কারে। দুদিনের আন্দোলনে ভাঙচুরের শিকার স্থাপনা পরিষ্কার করছে নেপালের তরুণরা। গত দুদিনের আন্দোলনে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের অনেক সরকারি বেসরকারি স্থাপনা। বিক্ষোভের আগুনে পুড়েছে সড়ক মহাসড়ক। নিজ উদ্যোগে সেগুলোই পরিষ্কার করছে নেপালের জেনজিরা। নেপালের সাধারণ নাগরিকরা বলছেন দেশের পরিবর্তনের জন্য আবশ্যক ছিল এই বিপ্লব। আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে দেশের রাজনীতিবিদদের শিক্ষা নেয়ার আহ্বান তাদের। দেশটা সম্ভবত একটি নতুন দিকে এগিয়ে যাবে। আশা করছি রাজনৈতিক দলগুলো এই ঘটনা থেকে একটি বড় শিক্ষা পেয়েছে। তাদের বোঝা উচিত দেশ ও নাগরিকরা সবকিছুর ঊর্ধ্বে। সরকারি সম্পত্তিতে এভাবে অগ্নিসংযোগ এবং ধ্বংসযজ্ঞ চালানো ঠিক হয়নি। তবে আমরা সকলেই একমত যে দেশের পরিবর্তন সত্যি প্রয়োজন ছিল। ক্ষয়ক্ষতি সত্ত্বেও এটি একটি ঐতিহাসিক বিপ্লব, যা আমাকে এবং দেশবাসীকে জাগিয়ে তুলেছে। আশা করছি এখন নাগরিকরা তাদের প্রাপ্য ন্যায্য অংশ বুঝে পাবে। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের তরুণরা বিপ্লব বেহাত হয়ে যাওয়ার অভিযোগ তুলেছে। তাদের দাবি, অনুপ্রবেশকারীরা আন্দোলনে ঢুকে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নাশকতা চালিয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাজনীতিতে গুণগত পরিবর্তন না আসলে নেপালের মতো পরিস্থিতি বাংলাদেশকেও দেখতে হতে পারে বলে মত বিশ্লেষকদের। বিশেষ করে রাজনীতিতে নেপোটিজম কিংবা এলিটিজমকে বাদ দিতে হবে বলেও মতামত তাদের। জেনজিদের কথা মাথায় রেখেও সরকার পরিচালনার আহ্বান বিশ্লেষকদের। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2008 সালে রাজতন্ত্র থেকে গণতন্ত্রের পথে হাঁটা শুরু করে নেপাল। সেই থেকে 2025 সাল পর্যন্ত 17 বছরে
13 বার ক্ষমতার পালাবদল হয়েছে দেশটিতে। মাত্র 1 বছর আগে সরকার গঠন করা কেপি শর্মা জেনজিদের 2 দিনের আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের জেরে চলা আন্দোলন পরিণতি পেলেও মূলত লাগামহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহারে ক্ষোভ ছিল নেপালিদের মধ্যে। এ অবস্থায় দেশটির এমন রাজনৈতিক অস্থিরতায় পাল্টা কেমন প্রভাব পড়বে বাংলাদেশে? বিশ্লেষকরা মনে করছেন নেপোটিজম বা স্বজনপ্রীতি, নেপোকিটসের বিরোধিতা করে জেনজিদের এই আন্দোলন বাংলাদেশকে মনে করিয়ে দেয় রাজনীতিতে গুণগত পরিবর্তন না এলে এমন অবস্থার সৃষ্টি হতে পারে আবারও। বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে গুণগত পরিবর্তন না আসলে পরে আমরা আবার এই ধরনের উত্থান বাংলাদেশে যদি দেখি, অবাক হওয়ার কিছু থাকবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে নেপোটিজম বলে যে বিষয়টা আছে, সেটা থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা বেরোয় আসতে পারিনি। এবং সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে জেনজি বলেন বা জেনজির সাথে অ্যাসোসিয়েটেড যে ডেমোগ্রাফিগুলি আছে, তাদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত এই সংখ্যাগুলি রয়ে গেছে। কুশাসন বা দুর্নীতি, তরুণ প্রজন্মকে অংশগ্রহণের সুযোগ না দেয়া, এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয় বাংলাদেশেও আমরা দেখেছি, নেপালও গত 2-3 দিন আমরা দেখলাম। নেপালের এই আন্দোলনের প্রভাব দীর্ঘ সময় ধরে চলবে। ফলে বিশ্লেষকদের মত, যে সকল সরকার ক্ষমতার মসনদ ঠেকাতে গণমাধ্যমকে নিজস্ব গুজব এবং অপতথ্য ছড়াতে ব্যবহার করবে, তাদেরই অবস্থা এমন হবে। পার্শ্ববর্তী দেশগুলিতে যেখানে মিডিয়াকে প্রোপাগান্ডা মেশিন হিসেবে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের উগ্রবাদ বা পলিটিক্যাল পপুলিজম চালানো হয়, সেগুলি লম্বা টাইমে থাকবে না। দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে এটার একটা প্রভাব থাকতেই পারে। তার কারণ হলো নেপালে যে ঘটনাবলী ঘটেছে, নেপালিরাই অনেকে বলছে তারা বাংলাদেশের গত বছরের বাংলাদেশের তরুণ প্রজন্মের উত্থান বা গণ অভ্যুত্থান দেখেই তারা অনুপ্রাণিত হয়েছে। দক্ষিণ এশীয় অঞ্চলে একের পর এক এমন সরকার পতনের ঘটনা আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি করবে। ফলে রাজনৈতিক সহনশীলতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে আঞ্চলিক দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান বিশ্লেষকদের। আমাদের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক বা প্রচলিত যে রাজনৈতিক কাঠামো আছে, তার প্রতি তরুণ প্রজন্মের আস্থা কমে এসছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশে এবার নেব আরেকটা ছোট্ট বিরতি। আমাদের সাথে থাকুন, একটু পরে ফিরছে। নলকূপের পানি প্রবাহ নিয়ে বিরোধের জেরে নরসিংদীর শিবপুরে আপন 2 ভাইকে হত্যার অভিযোগ উঠেছে তাদেরই চাচার পরিবারের বিরুদ্ধে। সন্ধ্যায় বৈলাব গ্রামে অলিউল ইসলাম এবং তার ছোট ভাই সাজ্জাদুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায় একটি টিউবওয়েলের পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে চাচার পরিবারের সাথে বিবাদ হয় অলিউল সাজ্জাদের। পরে একই ঘটনা নিয়ে ফের বিরোধ বাঁধলে তাদের চাচা মামুন আর চাচাতো ভাই দিদারুল ও বিদ্যুৎ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলে মারা যান অলিউল সাজ্জাদকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তোমার বাইয়ে তোমার ভাই বউ আর 2 বাতি যায়, এখন তোমার 2 ফুট বইয়ের কথা কইতেছে, এখন হঠাৎ পিছন যায় গাই কোক করে তার দৌড়ায় যখন ফেলছে ওই বা অনেক কাইতে এখানে পড়ছে জায়গাতে। আপন চাচাতো চাচাতো 2 ভাইকে ছুরিকাঘাত করে এটা বললাম বিদ্ধ করে হত্যা করে। যিনি যে 2 জন মারা গেছেন তাদের একজনের নাম হলো সোহাগ, একজনের নাম নানা, তাদের বাবার নাম হলো আসাদুজ্জামান মন্টু, আর তার আপন চাচাতো ভাই যারা তাদেরকে মেরেছে। রাজধানীর সোনারগাঁও হোটেল সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পান্থকুঞ্জ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রাজধানীর সোনারগাঁও সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন পরিবেশ কর্মী আমিরুল রাজীব, অধ্যাপক আনু মোহাম্মদ এবং অধ্যাপক গীতিয়ারা নাসরিন সহ 9 জন। রিটে পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সংযুক্ত করা হয়। সেই রিটে শুনানি নিয়ে রুল সহ আদেশ দিলেন হাইকোর্ট। ঠিকাদারি কাজে ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশের পর বিআইডব্লিউটিএতে অভিযান চালিয়ে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক আব্দুর রহিম সহ কয়েকজন কর্মকর্তার একটি সিন্ডিকেটের সন্ধান মিলেছে।
অভিযুক্ত আব্দুর রহিম এবং উপপরিচালক ওবায়দুল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। বুধবার ঋণের নামে 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এস আলম গ্রুপের চেয়ারম্যান সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। কি টাকা আজকেই দিতে হবে সব একবারে নাকি? কোনো চালান নাই, কিচ্ছু না, এটা একবারে দিয়ে দিলে একটু জুলুম হয়ে যাবে। আর উনি যে চেয়ারম্যানের আত্মীয়, এটা আমি কেমনে বুঝবো? আমি বলতেছি মতিঝিলে বিআইডব্লিউটি এর প্রধান কার্যালয়ে দুর্নীতির একটি চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। সেখানে জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে ঘুষ লেনদেন করতে দেখা যায়। বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের আত্মীয় পরিচয়ে একজন সহ এই ঘুষ গ্রহণ করেন টেন্ডার কমিটির আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ শাখার একজন কর্মকর্তা। আশা করি এবার আপনার ফুলফিল হবে টার্গেট, যে বাজেট দিয়েছে না বাজেট এক্সিড করবে ইনশাআল্লাহ। গত 27 জুলাইয়ের এই ভিডিওর সূত্র ধরেই বুধবার দুপুরে মতিঝিল বিআইডব্লিউটি অফিসে দুদকের অভিযান। বিনা সে চেয়ারম্যান স্যারের এখানে হচ্ছে ভগ্নিপতি আর কি, এটা নিশ্চিত হয়ে গেছে। পাওয়া যায় ভিডিওর সত্যতা। দুদক জানায় জ্বালানি তেল সরবরাহে 17 কোটি টাকার কাজ পাইয়ে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে 2 লাখ টাকা ঘুষ গ্রহণ করেন বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জ শাখার সিপিএস ওবায়দুল করিম। এতে মধ্যস্থতা করেন টেন্ডার কমিটির আহ্বায়ক অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম। এই চক্রের সদস্য হিসেবে কাজ করেন পরিচালক মোহাম্মদ শাহজাহান সহ কয়েকজন। মূলত একটা চক্র আর কি, ঠিকাদারি কাজ পাইয়ে দিতে কাজ করে। সেই চক্রের ভিতরে আছে ঠিকাদারি এর আহ্বায়ক কমিটির অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জ শাখার সিপিএস ওবায়দুল করিম খান, পরিচালন বিভাগের পরিচালক ডিসিপি মোহাম্মদ শাহজাহান। আমরা আজকে এখান থেকে বিস্তারিত টেন্ডারের ডকুমেন্ট সমস্ত কাগজপত্র সংগ্রহ করেছি, আমরা এগুলো পর্যালোচনা করব। এদিকে ঋণের নামে 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রণহক শিকদার সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ব্যাংকের আমানত ঝুঁকিতে রেখে 150 কোটি টাকা ঋণের নামে 5/2/2019 তারিখে তুলে নিয়ে ওই একই তারিখে পে অর্ডার করে ন্যাশনাল ব্যাংকের হিসাবে নিয়ে আবার ওই একই তারিখে সেই অর্থ শিকদার পরিবারের সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে পাঠানোর মধ্য দিয়ে উক্ত অর্থ আত্মসাৎ সহ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দীর্ঘ অনুসন্ধান শেষে আলোচিত স্বাস্থ্য খাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ওপেনিং, ফিনিশিং, স্পিন থেকে পেস, এশিয়া কাপে সাফল্য পেতে হলে কাদের দিকে সবচেয়ে বেশি নজর থাকবে বাংলাদেশের? মিডল অর্ডারের অধারাবাহিকতায় 2 ওপেনারের সাথে টপ অর্ডারের লিটন আর ফিনিশিংয়ে চোখ থাকবে জাকের আলীর উপর। স্পিনে মেহেদি এগিয়ে থাকলেও সেরা অস্ত্র হতে পারেন নাসুম। কন্ডিশনার উইকেট বিবেচনায় পেস বিভাগে টনিক হবেন দ্য ফেস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বেজে গেছে এশিয়া কাপের দামামা। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মরুর বুকে আরও একবার টিম টাইগার্স। হংকংয়ের বিপক্ষে আসর শুরুর আগে বাংলাদেশের দল নিয়ে বিশ্লেষণ করা যাক। দারুণ ছন্দে আছেন 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমন। ওপেনিংয়ের দীর্ঘদিন যে সংকট দেখেছে লাল সবুজ দলটা, সেটি কিছুটা কেটেছে বলাই যায়। তবে এই দুজনের কেউ ব্যর্থ হলে টপ অর্ডারে গুরুদায়িত্ব নিতে হবে অধিনায়ক লিটন দাসকে। শ্রীলঙ্কার বিপক্ষে 150 করার পর পাকিস্তান সিরিজে ঘরের মাঠে তিনি পেরোতে পারেননি 1 অঙ্কের কোটা। সবশেষ নেদারল্যান্ডস সিরিজে 250 করা লিটনের এশিয়া কাপে ফর্ম টেনে আনা খুব জরুরি দলের সাফল্যের জন্য। তার উপর মিডল অর্ডারে অধারাবাহিকতাও টপ অর্ডারের উপর সৃষ্টি করছে বাড়তি চাপ। দীর্ঘদিন পর সুযোগ পাওয়া সাইফ হাসান, তাওহিদ হৃদয় আর শামীম পাটোয়ারির মাঝে কোন দুজন খেলবেন মিডল অর্ডারে? সাকিবের বিদায়ের পর একাদশে 5 স্পেশালিস্ট ব্যাটার রাখতে হচ্ছে টাইগারদের। ব্যাকআপ হিসেবে ষষ্ঠ বোলার হওয়ায় এদিক থেকে এগিয়ে থাকবেন সাইফ। টি-20তে ফিনিশিং খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান ফর্ম আর পারফরমেন্স বিবেচনায় সংশয় ছাড়াই সে জায়গায় সবচেয়ে বড় ভরসা জাকের আলী অনিক। এদিকে স্পিন বিভাগে শেখ মেহেদির সাথে আছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। রান আটকাতে পটু মেহেদির সাথে আবুধাবির উইকেটে বেশ কার্যকর হতে পারেন নাসুম। গেল কয়েক সিরিজের বাজে ফর্ম একাদশে জায়গা পাবার লড়াইয়ে পিছিয়ে দিয়েছে রিশাদকে। তবে টিম ম্যানেজমেন্টের অগাধ আস্থা এই লেগ স্পিনারের উপর।
এবার 5 পেসার নিয়ে এশিয়া কাপে গেছে বাংলাদেশ, কিন্তু উইকেট আর কন্ডিশন বিবেচনায় বাংলাদেশের জন্য টনিক হতে পারে দ্য ফিজ। তার স্লোয়ার আর কাটার ধরলে মিডল ও স্লগে প্রতিপক্ষকে নাকাল করবেন এই কাটার মাস্টার। তবে ফর্মের বিচার করলে টাইগারদের সেরা অস্ত্র হতে পারেন তাসকিন আহমেদ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে হামলার একদিন পর ইয়েমেনেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার দেশটির রাজধানী সানা এবং আল জাউফ এলাকায় বিমান হামলা চালিয়েছে আইডিএফ। ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে ভয়াবহ এই হামলায় কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 118 জন। আইডিএফ এর দাবি মিলিটারি ক্যাম্প, জ্বালানি স্থাপনা সহ হুতির বিভিন্ন সামরিক স্থাপনা ছিল তাদের হামলার লক্ষ্য। হুতির প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে, তবে এই হামলায় ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি। গাজায় আগ্রাসনের পাশাপাশি গত 2 বছরে ইয়েমেনেও বেশ কয়েকবার হামলা চালিয়েছে তেল আবিব। এই ছিল আমাদের রাতের বাংলাদেশে এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।